Hello and welcome back. This is Bishnu Sarkar. You are watching SJBRD English. আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে বন্ধুরা আপনাদের সামনে আমি সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যে ছাত্ররা মোটামুটি 5 থেকে 12 অবধি পড়ে কিংবা যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দেয় তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সেন্টেন্স দেওয়া থাকে, সেখান থেকে বলা হয় সিম্পল করো কিংবা কমপ্লেক্স করো কিংবা কম্পাউন্ড করো। তো চলুন আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে পুরো কনসেপশন দিয়ে দেব এবং সেখানে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে আলোচনা করব এবং বিভিন্ন উদাহরণের মধ্য দিয়ে বিষয়টিকে খুব সহজ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন কথা বললে আপনি আজকের মেন ভিডিওতে চলে যাওয়া যাক। তো বন্ধুরা এবার আমরা দেখে নেব সিম্পল সেন্টেন্স কী এবং বেশ কিছু এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা সিম্পল সেন্টেন্সের সঠিক ধারণা নিয়ে নেব। তো চলুন দেখে নেওয়া যাক সিম্পল সেন্টেন্স কাকে বলে। এ সেন্টেন্স which has only one subject and one finite verb is a simple sentence। অর্থাৎ একটি বাক্য যে বাক্যের মধ্যে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে তাকে আমরা সরল বাক্য বলবো। তো ধরুন এখানে আমি একটি বাক্য উদাহরণ হিসাবে আমি লিখে দিচ্ছি। ধরুন he wrote a letter। তাহলে এটা একটা অবশ্যই সরল বাক্য। কেন সরল বাক্য আমরা সংজ্ঞা অনুসারে একটু বিশ্লেষণ করব। এখানে দেখুন এটা সাবজেক্ট রয়েছে এবং এখানে দেখুন এটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ এখানে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব আমরা এটাকে বলবো রয়েছে। তো এটা অবশ্যই একটা সরল বাক্য। এবার আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরুন হি ইজ ওয়াকিং। তো বন্ধুরা এটার ক্ষেত্রে লক্ষ্য করুন এটা সাবজেক্ট এবং এখানে দেখুন এটা কিন্তু অক্সিলারি ভার্ব এবং এটাকে আমরা মেইন ভার্ব ধরবো। তাহলে আমাদের সংজ্ঞাতে যে বলা আছে ফাইনাইট ভার্ব থাকবে, একটা তো ফাইনাইট ভার্ব রয়েছে কিন্তু এটা কি, এটা সম্পূর্ণকে আমরা ভার্ব অংশ ধরবো কিন্তু এটা কিন্তু অক্সিলারি ভার্বও বটে। তো যাই হোক এটাকে আমরা ভার্বের পার্ট হিসাবে ধরবো, তো এটিও আমরা কিন্তু সিম্পল সেন্টেন্স বলবো। তো এই উদাহরণটি দেওয়ার কারণ হচ্ছে এবার লক্ষ্য করুন এখানে মেইন ভার্ব বাদ দিয়ে যে অ্যাম, ইজ, আর রয়েছে এগুলোকে আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বলে থাকি। তো বন্ধুরা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমি এখানে যে উদাহরণে সংজ্ঞাতে দিয়েছি যে ফাইনাইট ভার্ব থাকতে হবে, তো ফাইনাইট ভার্ব বাদ দিয়ে কিন্তু শুধু নন ফাইনাইট ভার্ব দিয়েও কিন্তু হতে পারে। তো সংজ্ঞাতে আমরা কিন্তু বলতে পারি এ সেন্টেন্স হুইচ হ্যাজ অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব ইজ আ সিম্পল সেন্টেন্স। এবং এ সিম্পল সেন্টেন্স মে নিড এ নন ফাইনাইট ভার্ব। একটা নন ফাইনাইট ভার্বেরও কিন্তু দরকার পড়তে পারে, এটিও কিন্তু এখানে মাথায় রাখতে হবে। তাই আমি সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এবার ধরুন একটা উদাহরণ দিলাম, হি ইজ এ বয়। এখানে লক্ষ্য করুন কোনো কিন্তু সাবজেক্টের পরে মেইন ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব নাই, এখানে নন ফাইনাইট ভার্ব রয়েছে। তো এটিকেও আমরা কিন্তু এখানে সিম্পল সেন্টেন্স বলতে পারি। তো এখানে যে সংজ্ঞা লেখা রয়েছে এই সংজ্ঞা অনুসারে আমি আলোচনা করলাম। এবার একটু অন্যভাবে আলোচনা করি। কোনো বইয়ে আপনারা পাবেন যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, যে সিম্পল সেন্টেন্স বলতে যে সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা প্রেডিকেট থাকবে সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। তো বন্ধুরা ওই সংজ্ঞাটির ক্ষেত্রেও আমি এই উদাহরণগুলো দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন এটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট রয়েছে এবং এর পরের যে অংশটা রয়েছে এটা কিন্তু প্রেডিকেট। তো প্রেডিকেট যদি থাকে তাহলে আমরা সেটাকে সিম্পল সেন্টেন্স বলবো। তো সেই সংজ্ঞাটিও অবশ্যই ঠিক রয়েছে, সেখানে কিন্তু আমি মেইন ভার্বের কথা উল্লেখ করি নেই, কিন্তু মেইন ভার্ব অবশ্যই সাবজেক্টের পরে থাকতে হবে বা কোনো অক্সিলারি ভার্ব থাকতে হবে, অর্থাৎ প্রেডিকেট থাকতে গেলে কেননা ইংরেজির যে সেন্টেন্স সেগুলোর গঠন অনুসারে কিন্তু অবশ্যই সাবজেক্টের পরে কোনো না কোনো ভার্বের দরকার রয়েছে। তো শুধু প্রেডিকেট বললেও সংজ্ঞাটি কিন্তু ঠিক হয়ে যাবে, বা আমরা তিনটে যুক্ত করেও আমরা সংজ্ঞাটি কিন্তু বলতে পারি। এ সেন্টেন্স হুইচ হ্যাজ ওয়ান সাবজেক্ট, ওয়ান প্রেডিকেট and one finite verb is called a simple sentence। সেক্ষেত্রেও কিন্তু আলোচনা আমরা করতে পারি। তো বন্ধুরা এবার আরেকটা ব্যাপার বলবো, এই সিম্পল সেন্টেন্সের যে উদাহরণগুলো এখানে লিখে রেখেছি এই প্রত্যেকটা বাক্যই দেখুন আমি যদি কাউকে বলি তো আমার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করবে, অর্থাৎ এরপরে যিনি শুনবে কথাটা, যিনি লিসেনার, তার কিন্তু আর কোনো ইন্টারেস্ট থাকবে না জানার জন্য। অর্থাৎ কাউকে আমি যদি বলি হি রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল, এরপরে কিন্তু আপনার কাছে আর কিছু জানতে চাবে না, সে বুঝে যাবে যে সে একটা চিঠি লিখেছিল। হি ইজ আ বয়, নর্মাল কথা, অ্যান্ড হি ইজ ওয়াকিং। এখানে কিন্তু বক্তা অর্থাৎ যিনি স্পিকার তিনি কিন্তু সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারছে, অর্থাৎ বাক্যগুলো সবগুলোকে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এগুলোকে আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজও বলে থাকি এবং এই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ সিম্পল সেন্টেন্সকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হিসাবেও বলতে পারি।
এরপরে একটু পরে যখন আমি কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করব তখন ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ক্লোজের ব্যাপারটি আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা সিম্পল সেন্টেন্স কি ক্লিয়ার হয়ে গেছে। এবার চলুন জেনে নেওয়া যাক কম্পাউন্ড সেন্টেন্স কি। তো বন্ধুরা কম্পাউন্ড সেন্টেন্সের সংজ্ঞা আমরা দেখে নেব। এ কম্পাউন্ড সেন্টেন্স consists of two or more independent or principal clauses and they must be joined by a কোঅর্ডিনেটিং কনজাংশনস। তো বন্ধুরা এখানে লক্ষ্য করবো আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করার সময় আমরা দেখেছি যে ছোট ছোট বাক্যগুলো যে আমাদের দরকার হয়েছিল, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বযুক্ত যে লাইনগুলো, অর্থাৎ সেই ধরনের বাক্যগুলোকে আমরা বলছি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ যেগুলো স্বাধীনভাবে বলা যেতে পারে। তো সেই ধরনের দুটো বাক্য, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা তার বেশি, কখনো কখনো তার বেশিও হতে পারে, 3টি হতে পারে, 4টিও হতে পারে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে গেলে। তো কম্পাউন্ড সেন্টেন্স খুব সোজা, আমরা দেখেছি সিম্পল সেন্টেন্স হতে গেলে যে বাক্যগুলো দরকার হয় সেরকম 2 বা 3টে বাক্যর সমন্বয়ে কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হবে। তাই এখানে লিখে রেখেছি এই কম্পাউন্ড সেন্টেন্স কনসিস্টস অফ 2 or more, অর্থাৎ 2টি বা তার বেশি, একটি দিয়ে কিন্তু হবে না। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ লাগবে। এখানে ইন্ডিপেন্ডেন্ট যে ক্লোজ সেগুলোকে আমরা গ্রামারে প্রিন্সিপাল ক্লোজও বলে থাকি, তাই এখানে দুটোই লিখে রেখেছি। এবং সেই বাক্যগুলো, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজগুলো অবশ্যই জয়েন হবে কোনো একটা কনজাংশন দিয়ে। আমরা জানি যখন পার্ট অফ স্পিচের যে চ্যাপ্টারটি আমি করিয়েছিলাম সেখানে কনজাংশন ছিল। তো কনজাংশন তো যদি না দেখে থাকেন অবশ্যই আমি লিঙ্কটি দিয়ে দেবো নিচে, অবশ্যই দেখে নেবেন ভিডিওটি, কনজাংশনের সম্বন্ধে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো কখনো কোনো কনজাংশনের কাজ আমরা জানি কখনো কোনো দুটো শব্দকে অ্যাড করে, অর্থাৎ অ্যাড করে বলতে যুক্ত করে, আবার কখনো কখনো বাক্যকেও যুক্ত করে। তো এখানে অবশ্যই আমরা দেখব দুটো বাক্য দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে কিন্তু জয়েন করবে, এবং সেই কনজাংশনগুলোকে এখানে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলে থাকি। যেমন ধরুন অ্যান্ড, বাট, অর, সো, দেয়ারফর, আদারওয়াইজ, নর, ফর, স্টিল, ইয়েট, নেভারথেলেস, হাউএভার, এলস। এই কয়টি মনে রয়েছে, এছাড়াও আরও রয়েছে কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ। তো বন্ধুরা এই কনজাংশনগুলো দিয়ে এবার আমরা কিছু বাক্য যুক্ত করব। ধরুন আমি এখানে উদাহরণ হিসাবে দিলাম হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল, অ্যান্ড হি গেভ মি এ পেন। এখানে লক্ষ্য করুন সে এসেছিল আমার কাছে, এটা অবশ্যই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ এইটুকু আমরা যদি বাদ দেই তাহলে লক্ষ্য করব হি কেম টু মি এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং একটি সিম্পল সেন্টেন্স ছিল। তো এখানে সাবজেক্ট এবং ভার্ব ছিল। এবার এখানেও দেখুন সাবজেক্ট ভার্ব রয়েছে। এই সাবজেক্টটি অনেক সময় এখানে নাও থাকতে পারে, এখানে সাবজেক্টটি যদি না থাকে আমাদের ধরে নিতে হবে যে এখানে সাবজেক্ট আছে, কেননা এই কনজাংশনের পরে আমরা অনেক সময় দেখি যে কোনো ইসে থাকে না। তো বন্ধুরা এখানে মাথায় রাখতে হবে। তাহলে দেখুন এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে কিন্তু আমরা যুক্ত করেছি এই যে একটা কনজাংশন দিয়ে, অ্যান্ড এখানে ধরুন বার্ড দিয়ে আমি লিখে দিলাম যে কোনো একটা বাক্য। ধরুন হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। তো এখানে লক্ষ্য করুন একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কেন ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আশা করি আর বোঝানোর দরকার নেই। এখানেও আবার আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং এই দুটো জয়েন হয়েছে এখানে বার্ড দিয়ে। তো বন্ধুরা আশা করি এই যে কম্পাউন্ড সেন্টেন্স কি এটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এরপরে আমরা দেখে নেব কমপ্লেক্স সেন্টেন্স। চলুন কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞা দেখে নেব। এ কমপ্লেক্স সেন্টেন্স কনসিস্ট অফ এ প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ক্লোজ। অর্থাৎ একটা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি একটা ইন্ডিপেন্ডেন্ট বা যেটাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলেছি, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ একটা থাকবে, এখানে একটা থাকবে, এবং 2 নম্বরে আমরা যেটা দেখব ডিপেন্ডেন্ট এবার নির্ভরশীল, অর্থাৎ অন্যের উপর নির্ভর করবে এইরকম বাক্য এরকম ক্লোজ এখানে একটাও থাকতে পারে বা একের বেশি থাকতে পারে, মোট থাকতে পারে ডিপেন্ডেন্ট ক্লোজ। তো এবার একটা জিনিস আমরা লক্ষ্য করব, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দুটো ছিল, কিন্তু এবার কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ একটা থাকবে এবং ডিপেন্ডেন্ট ক্লোজ কখনো একটা বা তার বেশি থাকতে পারে। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে নেব। এবং তার আগে আরেকটা কথা বলবো, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ এবং ডিপেন্ডেন্ট ক্লোজগুলো কিন্তু মাস্ট বি জয়েন্ট বাই সাবঅর্ডিনেটিং কনজাংশনস। এবারও কিছু কনজাংশন যুক্ত হবে। এর আগে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যে অ্যান্ড, অর, বাট, এলস, হাউএভার, সো
এই সমস্ত কনজাংশনগুলোকে আমরা বলেছিলাম কোঅর্ডিনেটিং কনজাংশনস। এইবার যে কনজাংশনগুলো দরকার পড়বে আমাদের, যেমন ধরো দ্যাট বা হু, হুইচ, হুম, হুজ, হোয়াই ইত্যাদি, এবং তারপরে অ্যাজ বা হোয়েন, এই বিকজ, এই ধরনের কনজাংশনসগুলোকে আমরা কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশনস বলবো। তো চলুন একটা উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক। ধরুন বললাম আই কুড নট গো টু স্কুল, আমি স্কুল যেতে পারিনি, বিকজ আই ওয়াজ ইল। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমি স্কুল যেতে পারিনি, এই যে বাক্যটা, এখানে সাবজেক্ট রয়েছে এবং এখানে ভার্ব রয়েছে, আমরা জানি এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হিসেবে আমরা ধরবো, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ একটা রয়েছে। এবং এখানে আমরা দেখব বিকজ আই ওয়াজ ইল, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। কেন ডিপেন্ডেন্ট সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করব, এটা ডিপেন্ডেন্ট ক্লোজ। তো বন্ধুরা, এই দুটি বাক্য, আমি ধরুন এই বাক্যটা এবার কাউকে বলবো এবং এই বাক্যটা গিয়ে কাউকে বলবো, তাহলে দেখুন বুঝতে পারবেন কেন ইন্ডিপেন্ডেন্ট এবং কেন ডিপেন্ডেন্ট। ধরুন আমি বললাম যখন তুমি আসিতেছিলে তখন আমি যাইতেছিলাম, কমা কমা দিলেই তখন হয়ে যায়, তখন আমি যাইতেছিলাম। তাহলে যখন তুমি আসিতেছিলে আমি যাইতেছিলাম। তো ধরুন এখানে কিন্তু আমি যাইতেছিলাম, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আমি তোমাকে বললাম যে আমি যাইতেছিলাম, কিন্তু তোমাকে যদি বলি যখন তুমি আসিতেছিলে বলে আমি যদি চুপ করে থাকি, তাহলে যিনি শুনবে তার মনে হবে যে এরপরে আরও কিছু কথা রয়েছে, সেই কথাটি না বললে এই বাক্যটির অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পাবে না। যেমন ধরো এখানে আমি স্কুল যেতে পারিনি, এটা যদি বলি তো এটা ডিপেন্ডেন্ট ক্লোজ। কিন্তু কাউকে যদি আমি বলি বিকজ, কারণ আমি অসুস্থ ছিলাম, ধরুন আপনাকে গিয়ে বললাম যে কারণ আমি অসুস্থ ছিলাম, এটা কিন্তু আপনার কাছে মানে সম্পূর্ণ অর্থ প্রকাশ করলো না অ্যাকচুয়ালি আমি কী বোঝাতে চাচ্ছি। কেননা এই বাক্যটি তখনই সম্পূর্ণ হবে যখন অন্য একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ এটার নাম যেহেতু ডিপেন্ডেন্ট ক্লোজ, এটা নির্ভর করবে অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের উপর, তখন এটার অর্থ ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা যে এখানে যে কনজাংশনগুলো দেখবো এটাকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলবো। এই কনজাংশনের পরে যেটা করে থাকে বা যে ধরনের বাক্যটি থাকে সেটাই কিন্তু ডিপেন্ডেন্ট ক্লোজ। ধরুন এখানে একটা ওয়েন দিয়ে যখন লাইন বললাম আমি, ওয়েন যখন ইউ আর কামিং, যখন তুমি আসিতেছিলে তখন আই ওয়াজ গোয়িং। তো এই বাক্যটির ক্ষেত্রে লক্ষ্য করুন আই ওয়াজ গোয়িং এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর এখানে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লোজ রয়েছে। কেননা এই কথাটি যদি আপনাকে গিয়ে শুধু বলি যখন তুমি আসিতেছিলে বলে দাঁড়িয়ে থাকি, তাহলে আপনার কিন্তু কাছে সম্পূর্ণ অর্থ প্রকাশ হবে না যে আমি অ্যাকচুয়ালি কী বোঝাতে চাচ্ছি। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট ভিডিওটির মধ্যে দিয়ে আমি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের সংজ্ঞা বুঝিয়ে দিতে পারলাম। এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, এবং সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।